আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে এক হিংস্র ঘাতক। আসল খেলা তো এবার শুরু হলো স্যারেরা। এবার আমাদের খুব সাবধানে পা ফেলে চলতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন প্রচ্ছন্ন গুপ্তের কলমে গোয়েন্দা সুখেনবাবু সিরিজের আরও একটি দুর্দান্ত গল্প, হোমস্টে মার্ডার কেস। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, সুখেনবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, বিকাশের ভূমিকায় অতনু ভট্টাচার্য, সুজাতার ভূমিকায় বর্ণালী দেববর্মন, কুসুম দেবীর ভূমিকায় পিয়ালি, রঞ্জনের ভূমিকায় সঞ্জিত মল্লিক, সৌগতর ভূমিকায় আর জে সৌমিক, রোহনের ভূমিকায় জয় ভট্টাচার্য ও প্রীতমের ভূমিকায় আবির অধিকারী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন আর ডি ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন প্রচ্ছন্ন গুপ্তের কলমে গোয়েন্দা সুখেনবাবু সিরিজের গল্প হোমস্টে মার্ডার কেস। মারুইপুরে সেই রুদ্ধশ্বাস মৃগয়া মামলার জবনিকা পতনের পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। কলকাতার সেই গুমোট থিয়েটার হলের মেঘলা দিনগুলো এখন অতীত। সতীনাথ সাহার সেই বুকফাটা আর্তনাদ আর অনিমেষ চাকলাদের অহংকার ভাঙার গল্প শান্তিনিকেতনের বাতাসে আস্তে আস্তে মিলিয়ে আসছিল। ঠিক সেই সময় বিকাশ একদিন সকালে চা খেতে খেতে একটা দুর্দান্ত প্রস্তাব নিয়ে হাজির হলো। অনেক তো হলো খুন খারাপি আর রহস্যের মগজ ধুলায়, এবার আমাদের একটু পাহাড়ি হাওয়া খাওয়া দরকার। আমি লাভার কাছে একদম নির্জন নিরিবিলি একটা হোমস্টে বুক করেছি, একেবারে পাহাড়ের কোলে, মেঘেদের হাতের নাগালে। বিকাশ এক গাল হেসে বলল। সুখেনবাবু তখন ওনার পাঞ্জাবিটা ইস্ত্রি করছিলেন। ওনার চোখে আবার সেই চেনা বিশেষ ঝিলিকটা খেলে গেল। উনি বললেন, সাবাস বিকাশ স্যার, চলো চলো ব্যাগ গুছিয়ে নি। কলকাতার এই ধোঁয়া আর কনস্পিরেসির গন্ধ থেকে দূরে ওই লাভার পাহাড়ি জঙ্গল আমাদের মগজের জন্য একদম খাঁটি টনিক। আমি একটু হেসে বললাম, সুখেনবাবু এবার কিন্তু কোনো কেস বা রহস্য সাথে নেবেন না, শান্তিতে 4টে দিন পাহাড়ে কাটাবো, এই যা। সুখেনবাবু ওনার চিরচেনা ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বললেন, আরে অমল স্যার, চলুন না। মনে রাখবেন, আগে দর্শনধারী, তারপর ঝোল তরকারি। মানে এই আগে গিয়ে জায়গাটা দেখি, তারপর ছুটির মেজাজ জমবে। বিকাশ কপালে হাত দিয়ে বলল, সুখেনবাবু, প্রবাদটা হলো আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। আপনি তো ঘুরতে যাওয়ার শুরুতেই তরকারি রেঁধে ফেললেন। সুখেনবাবু হেসেই ওর কথা উড়িয়ে দিলেন। আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদহ স্টেশন থেকে। রাত 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। স্টেশনের চেনা কোলাহল, কুলিদের হাঁকডাক আর ট্রেনের হুইসেলের মাঝে সুখেনবাবু যেন একেবারে তরতাজা যুবকের মতন চনমনে হয়ে উঠলেন। ওনার কাঁধে একটা চামড়ার পুরনো ঝোলা ব্যাগ, যার ভেতর থেকে একটা জং পড়া ম্যাগনিফাইং গ্লাস উঁকি মারছিল। ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করলো, চাকার সেই খটখট ছন্দ আমাদের মনের ভেতরের উত্তেজনা বাড়িয়ে দিল। আমরা 3 জন মুখোমুখি সিটে এসে বসলাম। বিকাশ জানলার বাইরে অন্ধকার রাতের দিকে তাকিয়ে বলল, উফ, কতদিন পর যে কলকাতার এই জ্যাম আর কোলাহল থেকে মুক্তি পেলাম। লাভার ওই হোমস্টেটার ছবি যা দেখেছি না অমল, একদম পাইন বনের মাঝখানে। সকালবেলা নাকি কাঞ্চনজঙ্ঘা ঘরের জানলা দিয়েই দেখা যায়। সুখেনবাবু পকেট থেকে একটা ডালমুটের প্যাকেট বার করে বললেন, পাহাড়ে যাচ্ছেন যান বিকাশ স্যার, কিন্তু বেশি লোভ করা ভালো নয়। ওই যে কথায় বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, আর অতি ভক্তিতে চোর স্পষ্ট। সুখেনবাবু দুটো আলাদা প্রবাদকে খিচুড়ি বানিয়ে দিলেন তো। অতি লোভে তাঁতি নষ্ট আর অতি ভক্তিতে চোরের লক্ষণ, এই হলো আসল কথা। ওই একই কথা স্যার, মূল ভাবটা তো চোর আর ওই লোভ নিয়ে। বাদ দেন,
এই কাজের কথায় আসুন তো। অমল স্যার, আপনি এত চুপচাপ কেন? এই গণিতের কোনো নতুন ত্রিভুজ মাথায় ঘুরছে নাকি? আমি একটু হেসে বললাম, আরে না না সুখেনবাবু, ভাবছি পাহাড়ে গিয়ে দু একটা ছোট গল্পে প্লট মাথায় আসে কিনা। তবে আপনার এইসব কথাবার্তা যদি আমি খাতায় লিখে রাখি, ওটাই একটা আস্ত রম্য রচনার বই হয়ে যাবে। পরদিন সকালে ট্রেন যখন নিউ মাল জাংশনে পৌঁছলো, তখন চারপাশের বাতাস এক ধাক্কায় বদলে গেছে। হালকা কুয়াশা আর চায়ের বাগানের সবুজ চাদর আমাদের স্বাগত জানালো। স্টেশন চত্বর থেকেই বিকাশ আগে থেকে বুক করে রেখেছিল একটা বোলেরো গাড়ি। ড্রাইভার শেরিং নামের একজন পাহাড়ি যুবক, যার মুখে সবসময় একটা অমায়িক হাসি লেগে রয়েছে। আমাদের গাড়ি যখন লাভার উদ্দেশ্যে পাহাড়ের চড়াই রাস্তা ধরতে শুরু করলো, তখন চারপাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। দুপাশের ঘন পাইন, ফার আর ওক গাছের জঙ্গল। মাঝে মাঝে কুয়াশার দল এসে রাস্তাটাকে পুরো ঢেকে দিচ্ছে, আবার পরক্ষণেই রোদ এসে সোনা গলিয়ে দিচ্ছে গাছের পাতায়। গাড়ির ভেতর সুখেনবাবু খামখেয়ালি কথাবার্তা আর শেরিংয়ের সাথে ওনার ভাঙা ভাঙা নেপালি ভাষায় গল্প জমানোর চেষ্টা আমাদের যাত্রার ধকল যেন এক নিমেষে উড়িয়ে দিল। সুখেনবাবু জানলার বাইরে হাত বাড়িয়ে কুয়াশা ছোঁয়ার চেষ্টা করতে করতে বললেন, শেরিং ভাই, এই রাস্তা তো বেশ এই সাপের মতো বেঁকে গেছে হে, সাবধানে চালাও। শেরিং হেসে উত্তর দিল, अरे नहीं साहब, आप फिक्र मत करो। हम बहुत साल से इसी रास्ते में गाड़ी चला रहा हूँ। लाभा बहुत अच्छा जगह है। বিকাশ পকেট থেকে থার্মোফ্লাস্কটা বের করে আপে চা ঢালতে ঢালতে বলল, সুখেনবাবু, পাহাড়ি রাস্তায় খিলান আর মোড়গুলো জ্যামিতির নিয়মে চলে। অমল তো এখানে বসে বক্ররেখার পরিমাপ করতে পারে। আমি বললাম, আরে বক্ররেখা ছাড় তো বিকাশ, এই জঙ্গলের নিস্তব্ধতা দেখ, কেমন গা ছমছমে একটা ভাব আছে, মনে হচ্ছে আমরা যেন কোনো রূপকথা রাজ্যে ঢুকে পড়েছি। সুখেনবাবু ওনার সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, সাবাস অমল স্যার, এই নিঝুম পাহাড়ের সৌন্দর্য যেমন সুন্দর, তেমনি এর শান্ত ভাবটা মনটাকে হালকা করে দেয়। তবে ওই যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। সুখেনবাবু, প্রবাদটা হলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই সন্ধ্যা হোক আর রাত পোহাক বিকাশ স্যার, শান্তিটাই আসল কথা। এই পাহাড়ে কোনো বাঘ নেই আর কোনো ঝুট ঝামেলাও নেই। এবার শুধুই আরাম। দুপুরের দিকে আমাদের গাড়ি অবশেষে এসে পৌঁছল লাভা সেই নির্দিষ্ট হোমস্টেটাতে। বিকাশ যা বলেছিল, জায়গাটা সত্যি অবর্ণনীয় সুন্দর। মূল লোকালয় থেকে বেশ কিছুটা দূরে চারিদিকে শুধু পাইন বনের পরিবেষ্টন। কাঠের তৈরি দোতলা সুন্দর একটা বাড়ি। বারান্দায় দাঁড়ালে মনে হয় যেন মেঘের ওপর ভাসছি। গাড়ি থেকে নামতেই হোমস্টের কাঠের গেটটা খুলে হাসি মুখে এগিয়ে এলেন এক ভদ্রমহিলা। পরিপাটি করে চুল বাঁধা, চোখে চশমা, পরনে একটা চমৎকার শাল। নমস্কার, আমি সুজাতা বাসু, এই হোমস্টের ম্যানেজার। বিকাশবাবুর বুকিং ছিল তো? আসুন আসুন, আপনাদের ঘর একদম রেডি। অত্যন্ত ভদ্র ও মার্জিত গলায় উনি আমাদের স্বাগত জানালেন। সুখেনবাবু ওনার চামড়ার ঝোলা ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে সুজাতা দেবীর দিকে তাকিয়ে ওনার চেনা অমায়িক হাসিটা হাসলেন। নমস্কার সুজাতা ম্যাডাম। যাকে বলে যেমন বুনো ওল তেমনই শুকনো লঙ্কা। মানে আপনার এই দারুণ হোমস্টের জন্য এই আপনার মতোই একজন চমৎকার ম্যানেজারের দরকার ছিল। বিকাশ আর আমি দুজনে একসাথে বিষম খেলাম। বিকাশ ফিসফিস করে বলল, সুখেনবাবু, প্রবাদটা হলো, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। আর ওটা ঝগড়ার সময় বলে, স্বাগত জানানোর সময় সুজাতা দেবীর মতো ভালো মানুষকে ওরকম কেউ বলে নাকি? সুজাতা দেবী অবশ্য কিছু মনে করলেন না, বরং এদের দুজনের খুনসুটি দেখে মৃদু হাসলেন। ঠিক আছে স্যার, প্রবাদ একটু এদিক ওদিক হতেই পারে। আপনারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন, আমি গরম গরম কফি আর পাহাড়ি মোমো পাঠাচ্ছি। আমরা যখন আমাদের কাঠের তৈরি ঘরটাতে গিয়ে ব্যাগপত্র রাখলাম, তখন জানলা দিয়ে এক টুকরো সাদা মেঘ ঘরের ভেতর যেন ঢুকে এলো।
চারপাশটা এত শান্ত আর নিঝুম যে শহরের সব ক্লান্তি এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। বিকাশ বিছানায় ধপাস করে শুয়ে পড়ে বলল, কি অমল, কেমন লাগছে জায়গাটা? কোনো রক্তের দাগ নেই, কোনো রহস্যের গন্ধ নেই, একদম নির্ভেজাল ছুটি যাকে বলে। আমি জানলার বাইরে পাইন বনের দিকে তাকিয়ে এক বুক তাজা বাতাস টেনে নিয়ে বললাম, আহ, অসাধারণ। সুজাতা দেবী মানুষটাও বেশ ভালো, আর সব থেকে বড় কথা, সুখেনবাবু এবার শান্তিতে সিগারেট টানছেন। এই শান্ত পাহাড়ে কোনো কেস নেই, শুধু প্রাকৃতিক আনন্দ। বারান্দা থেকে সুখেনবাবু তৃপ্ত গলা ভেসে এলো, আহ, একেই বলে আসল জীবন। স্যার চলুন, এবার কফিটা জমিয়ে খাওয়া যাক। লাভার সেই প্রথম বিকেলটা আমাদের ভারী চমৎকার কেটেছিল। সুজাতা দেবীর হাতের তৈরি গরম কফি আর ধোঁয়া ওঠা মোমো খেতে খেতে আমরা যখন বারান্দায় বসেছিলাম, তখন পাইন বনের মাথা ছুঁয়ে মেঘেদের আনাগোনা দেখেই মনে হয়নি প্রকৃতির বুকে কোনো রুদ্ররূপ লুকিয়ে থাকতে পারে। কিন্তু পাহাড়ের আবহাওয়া যে কত দ্রুত রং বদলায় তা টের পেলাম রাত বাড়ার সাথে সাথে। রাত তখন আনুমানিক 12টা। কাঠের ঘরের জানলা কপাটগুলো হঠাৎ এক প্রবল ধাক্কায় কেঁপে উঠল। দ্বন্দ্বাচ্ছন্ন ভাবটা এক ঝটকায় কেটে গেল বাইরের এক গম্ভীর এবং ভয়ঙ্কর গর্জনে। পাহাড়ি ঝোড়ো হাওয়ায় পাইন বনের ভেতর থেকে যেন ধেয়ে আসছিল একটা অদৃশ্য দানব, যেন চিৎকার করছে। আমি উঠে জানলার পর্দাটা একটু সরাতেই শিউরে উঠলাম। নিকশ কালো অন্ধকারের বুক চিরে তুমুল বৃষ্টি আছড়ে পড়ছে কাঠের দেওয়ালে। বিদ্যুতের তীব্র ঝিলিক যখন আকাশটাকে ফালা ফালা করে দিচ্ছিল, তখন বাইরের চেনা পাইন বনটাকে কোনো একটা আদিম শ্মশানের মতো দেখাচ্ছিল। পাশে বিছানা থেকে ধর্মর করে বিকাশ উঠে বসল। উফ অমল, কি ভয়ানক ঝড় রে! পাহাড়ের ঝড় যে এত বিপজ্জনক হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। মনে হচ্ছে যেন আমাদের এই কাঠের বাড়িটাকেই উড়িয়ে নিয়ে যাবে। ঠিক তখনই ঘরের আলোটা দপ করে নিভে গেল। চারপাশ এক লহমায় নিশ্চিত্র অন্ধকারে ঢুকে গেল। মোবাইলে টর্চ জেলে আমরা যখন বাইরের ঘরের দিকে পা বাড়ালাম, দেখলাম সুখেনবাবু অলরেডি বারান্দার কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ওনার হাতে ওনার সেই চিরসঙ্গী টর্চ লাইট, আর মুখে জ্বলে ওঠা সিগারেটের মৃদু লাল আভা। ওনার মুখটা এই আলো আঁধারিতে খুব শান্ত দেখাচ্ছিল। সুখেনবাবু আমাদের দেখে বললেন, ভয় পাবেন না স্যারেরা, পাহাড়ে কালবৈশাখী বা এই ধরনের ঝড় একটু বেশি দাপট দেখায়। তবে ওই কথায় বলে না, ঝড় খামখেয়ালি আর মাটির বাড়ি চুনকালি। মানে ওই কাঠের মজবুত কাঠামো এত সহজে ভাঙবে না। আপনারা গিয়ে শুয়ে পড়ুন। সুখেনবাবু, প্রবাদটা সম্ভবত ঝড় খামখেয়ালি আর খড়ের ঘর তাসের ঘর, কিন্তু এই অন্ধকারে ঘুম আসে বলুন? ওই খড়ই হোক আর মাটি হোক বিকাশ স্যার, ঝড় কিন্তু কাউকেই রেয়াত করে না। তবে বৃষ্টির শব্দটার মধ্যে একটা অদ্ভুত ছন্দ আছে, শুনুন। আমরা আর ঘুমোতে পারলাম না। সারাটা রাত সেই প্রবল বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব চলল আমাদের মাথার উপর। ভোরের দিকে যখন ঝড়ের দাপট একটু কমল, তখন ক্লান্তিতে আমাদের চোখ যেন বুজে এসছিল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন বাইরে একটা অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। রাতের সেই তাণ্ডবের পর প্রকৃতি যেন একদম শান্ত, ক্লান্ত হয়ে পড়েছে। জানলা দিয়ে তাকা দিয়ে দেখলাম পাইন বনের বেশ কিছু ডালপালা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারিদিকে। কুয়াশার একটা ঘন চাদর পুরো হোমস্টেটাকে মুড়ে রেখেছে। আমরা ড্রয়িং রুমে আসতেই দেখলাম সুজাতা বসু সেখানে দাঁড়িয়ে আছেন। ওনার মুখে গতকালে সেই চেনা অমায়িক হাসিটা আজ উধাও। সেখানে স্পষ্ট উদ্বেগের রেখা। ওনার হাতে একটা লণ্ঠন আর মোবাইল ফোন। গুড মর্নিং সুজাতা ম্যাডাম, আমি এগিয়ে গিয়ে বললাম। রাতে ঝড়টা তো বেশ ভালোই দখল দিল, তা কারেন্ট কি চলে গেছে? সুজাতা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের দিকে তাকালেন। কারেন্ট তো গেছেই স্যার,
কিন্তু তার থেকেও একটা বড় বিপর্যয় ঘটে গেছে। আজ ভোরে নিচ থেকে খবর এলো আমাদের এই এলাকায় আসার যে একমাত্র কানেক্টিং ব্রিজটা ছিল সেটা রাতের পাহাড়ি ধস আর জলের তোরে একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। বিকাশ চায়ের কাপটা টেবিল থেকে তুলতে গিয়ে থমকে গেল। বলছেন কি ম্যাডাম, ব্রিজ ভেঙে গেছে মানে? তাহলে গাড়ি চলাচল? কোনো গাড়ি এমনকি হেঁটেও ওই পার থেকে এই পারে আসার কোনো উপায় নেই স্যার। তার ওপর আবার মোবাইল টাওয়ারের মেন পোলটাও ভেঙে পড়েছে। ফোনে কোনো নেটওয়ার্ক নেই, ল্যান্ডলাইনও ডেড। আমরা এখন পুরোপুরি এই পাহাড়ের বুকে বিচ্ছিন্ন। এক মুহূর্তে ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। বিকাশ নিজের মোবাইলটা বের করে বারবার স্ক্রিনের দিকে তাকাতে লাগলো। সত্যি তো, কোনো নেটওয়ার্ক নেই, ইমার্জেন্সি কলও যাচ্ছে না। অমল, তার মানে আমরা এখন পৃথিবীর সমস্ত যোগাযোগ ব্যবস্থার বাইরে চলে গেলাম। আমি একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। শহরের কোলাহল থেকে দূরে নির্জন পাহাড়ের আনন্দ এক নিমেষে একটা বন্দি দশা আশঙ্কায় বদলে গেল। আমাদের কাছে যেটুকু রসদ আছে তা দিয়ে আর কতদিন চলবে? যদি কোনো জরুরি দরকার পড়ে? ঠিক এই থমথমে পরিস্থিতির মাঝখানেই সুখেনবাবু ধীর পায়ে ঘরে ঢুকলেন। ওনার পরনে যথারীতি ইস্ত্রি করা পাঞ্জাবি, চোখে কোনো আতঙ্কের চিহ্ন নেই। উনি সুজাতা দেবীর কথাগুলো বোধহয় দরজায় ঢোকার সময় শুনেছেন। উনি ড্রয়িং রুমে টেবিলটার সামনে দাঁড়ালেন, তারপর সুজাতা দেবীর দিকে তাকিয়ে বললেন, সুজাতা ম্যাডাম, চিন্তিত হবেন না। যাকে বলে বিপদ কখনো বলে আসে না, আর নদী কখনো সোজা চলে না। মানে পাহাড়ের জীবনে এমনই, এই প্রকৃতির সাথে লড়াই করেই এখানকার মানুষদের বাঁচতে হয়। সুখেনবাবু, প্রবাদটা হলো বিপদ কখনো একা আসে না। আর আপনি নদীর কথা কোথা থেকে আনলেন? আমরা এখানে একটা পাহাড়ের মাথায় আটকে পড়েছি, চারিদিকে কোনো যোগাযোগ নেই, আর আপনি প্রবাদ মেলাচ্ছেন। নদী হোক আর পাহাড় হোক বিকাশ স্যার, মূল সত্যটা হলো আমরা এখন একটা বিচ্ছিন্ন দ্বীপে আছি। একেই বলে খাঁটি রোমাঞ্চ। কোনো ফোনের ঘ্যানঘ্যানানি নেই, কোনো বাইরের দুনিয়ার খবর নেই। প্রকৃতি আমাদের জোর করে সম্পূর্ণ ছুটি দিয়ে দিলাম। সুজাতা দেবী সুখেনবাবুর এই মানসিক দৃঢ়তা দেখে বেশ কিছুটা আশ্বস্ত হলেন। ওনার মুখে হালকা হাসি ফিরে এলো। সুখেনবাবু ঠিকই বলেছেন, আমাদের হোমস্টেতে পর্যাপ্ত চাল, ডাল আর শুকনো খাবার মজুত আছে। জলেরও কোনো অসুবিধা হবে না। আপনারা যতদিন আছেন খাওয়া দাওয়ার কোনো কষ্ট হতে দেব না। তবে হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা ঠিক হতে হয়তো আরও 4-5 দিন লাগতে পারে। আমি সুখেনবাবুর দিকে তাকালাম। ওনার চোখ দুটো জানলার বাইরে ঘন কুয়াশার দিকে নিবদ্ধ ছিল। বাইরে পাইন বনে নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠেছিল। যোগাযোগহীন, প্রযুক্তিহীন এই কুয়াশা ঘেরা কাঠের বাড়িতে আমরা 3 জন, আর সুজাতা দেবী পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সুখেনবাবু সিগারেটটা মুখে নিয়ে নিচু স্বরে বললেন, যোগাযোগ কেটে যাওয়া মানে যে সব গল্প শেষ হয়ে যাওয়া, অমল স্যার, তা কিন্তু নয়। অনেক সময় বাইরের পৃথিবীর আলো নিভে গেলেই ভেতরের মানুষগুলোর আসল রূপ চেনা যায়। দেখা যাক এই বিচ্ছিন্ন দ্বীপ আমাদের জন্য কি গল্প সাজিয়ে রেখেছে। এই নিস্তব্ধতা যে এত দ্রুত অন্য একটা ঝড়ের আভাস দেবে তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। সুজাতা দেবী আমাদের আশ্বস্ত করে রান্নাঘরের দিকে পা বাড়াতেই ড্রয়িং রুমের গুমোট ভাবটা যেন আরও একটু গাঢ় হয়ে উঠল। বিকাশ জানলার দিকে দাঁড়িয়ে ওর অকেজো হয়ে যাওয়া ফোনটার স্ক্রিনে বুড়ো আঙুল ঘষছিল, আর আমি ভাবছিলাম এই মেঘের দেশে এই কটা দিন আমাদের কিভাবে কাটবে। ঠিক তখনই কাঠের সিঁড়ির ওপরতলা থেকে একটা চড়া সুরের কথাবার্তা আমাদের কান অবধি ভেসে এলো। কাঠের বাড়ি হওয়ার কারণে ওপরের তলার আওয়াজ বেশ স্পষ্টভাবে নিচে আসছিল। প্রথমে মনে হয়েছিল ঝড়ের পর কোনো কিছু গোছানো নিয়ে সুজাতা দেবীর সঙ্গে কর্মচারীদের কথা হচ্ছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই গলার স্বরগুলো যেন আরও তীক্ষ্ণ আর আক্রমণাত্মক হয়ে উঠল। তোমাকে আমি শেষবারের মতন বলছি সুজাতা, এই সম্পত্তি নিয়ে জেদ ধরে রাখার কোনো মানে হয় না। কলকাতার এক বড় প্রমোটার কোম্পানি অলরেডি লাভার এই ডিলটার জন্য চড়া দাম অফার করেছে। ব্রিজ যখনই ঠিক হোক আমি এই ডিল সই করবই। একটি গম্ভীর মাঝবয়সী পুরুষের গলা
প্রায় চিৎকার করে উঠল। তুমি একটু বোঝো সুজাতা, তোমার বাবা একা এই বয়সে আর কতদিন পাহাড়ের এই ধকল টানবেন? কলকাতা চলে গেলে ওনার চিকিৎসারও সুবিধে আর আমাদের ফিউচারটা একটু সিকিউরও হয়। এবার একটি মহিলা চতুর এবং ঝাঁঝালো গলা শুনতে পাওয়া গেল। আমরা তিনজনেই একে অপরের দিকে তাকালাম। সুখেনবাবু কানটা সিলিংয়ের দিকে আরেকটু বাড়িয়ে দিলেন। ওনার চেনা তীক্ষ্ণ চাউনিটা আবার ফিরে এসেছে। নিচ থেকে সুজাতা দেবীরও গলার আওয়াজ পাওয়া গেল। এবার কিন্তু ওনার স্বভাব সুলভ, শান্ত আর মার্জিত ভাবটা উধাও। ওনার গলার স্বরে তীব্র ক্ষোভ আর কান্না মিশেছিল। বাবাকে ভুল বোঝানো বন্ধ করো কুসুম দেবী। আমি বেঁচে থাকতে মায়ের এই স্মৃতি জড়িয়ে থাকা হোমস্টে কোনো প্রমোটারের হাতে তুলে দিতে দেব না। বাবা, তুমি এই মহিলার কথায় নিজের বিবেকটা এভাবে বেঁচে দিতে পারছো? তর্কাতর্কিটা ক্রমশ এতটাই ব্যক্তিগত আর কদর্য রূপ নিচ্ছিল যে আমাদের পক্ষেও আর উদাসীন থাকা সম্ভব হতো না। ডাইনিং হলের কাঠের পার্টিশনের ওপাশে ততক্ষণে তিনজনই নেমে এসছেন। আমরা বাধ্য হই ওনাদের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে ছিলেন আমাদের চেনা সুজাতা দেবী। ওনার চোখ দুটো রাগে আর অপমানে লাল হয়ে গেছে। ওনার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন এক মাঝবয়সী ভদ্রলোক, চোখে পুরু লেন্সের চশমা, গায়ে দামি ওভারকোট। কিন্তু ওনার চেহারায় এক ধরনের অপরাধবোধ আর দুর্বলতা স্পষ্ট। ওনার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন ওনার থেকে বয়সে অনেকটাই ছোট একজন মহিলা। পরনে চড়া রঙের ভারী শাল, চোখে মুখে একটা তীব্র অহংকার আর লোভের চাউনি। আমাদের দেখে বৃদ্ধ ভদ্রলোকটি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। সুজাতা দেবী চোখের জলটা সামলে নিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, আই এম সরি স্যার, আপনাদের এই পারিবারিক অশান্তির মুখোমুখি হতে হলো। ওনারা হলেন এই হোমস্টের মালিক রঞ্জন বসু, আমার বাবা, আর ওনার পাশে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী কুসুম বসু। কুসুম দেবী একটা তাচ্ছিল্যের হাসি এসে বললেন, পারিবারিক অশান্তি তো তুমিই তৈরি করছো সুজাতা। বাইরের লোকেদের সামনে ঘরের কথা এভাবে না আনলেই পারতে। রঞ্জন বাবু যখন এই প্রপার্টি বেচে দিতে চাইছেন তখন তোমার আপত্তি জানানোর লিগ্যাল রাইটটা কোথায় শুনি? তুমি তো ওনার প্রথম পক্ষের স্ত্রীর মেয়ে, এবারে সর্বতম। রঞ্জন বসু মাথা নিচু করে মৃদু গলায় বললেন, সুজাতা মা, বোঝো ব্যাপারটা, একটু বোঝো। লাভার এই ব্রিজটা প্রায়ই ভাঙে, ব্যবসা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কুসুম যা বলছে ওতে আমাদের সবারই ভালো হবে। তোমার ভালো হবে বাবা, আর এই মহিলার ভালো হবে। মা মারা যাওয়ার পর 1 বছরের মধ্যে যখন তুমি কুসুম দেবীকে বিয়ে করে আনলে তখন কিচ্ছু বলিনি। এই হোমস্টেটা মা নিজের হাতে সাজিয়েছিলেন। আমি কলকাতায় চাকরি ছেড়ে এখানে এসেছি শুধু মায়ের এই স্মৃতিটাকে বাঁচিয়ে রাখতে। আর আজ তোমরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার এই সুযোগে আমাকে এখানে একা পেয়ে কাগজপত্রে সই করে দিতে চাইছো? পরিস্থিতি এতটাই জটিল আর তপ্ত হয়ে উঠল যে বিকাশ আর আমি অস্বস্তিতে এক পা পিছিয়ে গেলাম। কিন্তু সুখেনবাবু ওনার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এক কদম এগিয়ে গেলেন। ওনার মুখের গম্ভীর রেখাগুলো যেন এই কুয়াশা ঘেরা পাহাড়ের থেকেও বেশি রহস্যময় দেখাচ্ছে। উনি রঞ্জনবাবুর দিকে তাকিয়ে ওনার সিগারেটের প্যাকেটটা পকেটে রাখলেন। তারপর কুসুম দেবীর দিকে এক পলক দেখে নিয়ে বললেন, রঞ্জন স্যার, কুসুম ম্যাডাম, পরিস্থিতি তো দেখছি বেশ ঘোরালো। যাকে বলে ঘর থাকতে বাবুই ভিজে আর মনের ভেতর চক্রান্ত নিজে। বিকাশ পাশ থেকে আস্তে করে সুখেনবাবুর কনুইতে একটা খোঁচা মেরে ফিসফিস করলো, সুখেনবাবু প্লিজ, এমনিতেই পরিস্থিতি খুব জটিল। প্রবাদটা হলো ঘর থাকতে বাবুই ভিজে, ঘন মেঘের ছায়ায় না কি যেন একটা। আর এখানে ওসব ভুলভাল প্রবাদ বলার সময় নয়। সুখেনবাবু অবশ্য বিকাশের কথায় বিশেষ একটা কান না দিয়ে রঞ্জনবাবুর দিকে তাকালেন। ভদ্রলোক তখন ওনার চশমাটা বারবার রুমাল দিয়ে মুছছেন। সুখেনবাবু শান্ত গলায় বললেন, রঞ্জনবাবু, প্রকৃতির ঝড় তো কাল রাতে এসে ব্রিজটা ভেঙে দিল, আমাদের আটকে দিল। কিন্তু আপনাদের ঘরের ভেতরের ঝড়টা তো মনে হচ্ছে অনেক দিন ধরেই চলছিল না। এই যোগাযোগবিহীন বিচ্ছিন্ন হোমস্টেতে কাগজ সই করানোর এই তাগিদটা কিন্তু বাইরের কুয়াশার থেকেও বেশি ধোঁয়াশাপূর্ণ। কুসুম বসু সুখেনবাবুর কথার ধরনে কিছুটা চমকে উঠলেন।
ওনার শালের খুঁটটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বললেন, আপনারা বাইরের লোক, আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক গলাবেন না। ব্রিজ যখন ভাঙার ভেঙেছে, আমাদের আলোচনা আমরা করবই। সুজাতা দেবী আর সেখানে দাঁড়ালেন না। ওনার চোখের জল ঢাকতে উনি দ্রুত পায়ে রান্নাঘরের ভেতরের দিকে চলে গেলেন। রঞ্জনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে কুসুম দেবীর হাত ধরে ওনাকে নিয়ে আবার ওপরের তলার দিকে রওনা হলেন। ডাইনিং হলে সেই আধো অন্ধকারে আমি আর বিকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বিকাশ ফিসফিস করে বলল, অমল, দেখলি তো, ব্রিজ ভেঙে আমরা ভাবছিলাম প্রকৃতির খাঁচায় বন্দি, কিন্তু এখানে তো একেবারে অন্য খেলা চলছে। এই সুজাতা মেয়েটার জন্য সত্যিই খারাপ লাগছে রে। আমি সুখেনবাবুর দিকে তাকালাম। উনি তখন জানলার কাঁচের উপর জমে থাকা কুয়াশার উপর নিজের আঙুল দিয়ে আলতো করে কি যেন একটা লিখছিলেন। ওনার ঠোঁটের কোণে সেই চেনা রহস্যময় হাসিটা আবার ফুটে উঠেছে। উনি নিচু স্বরে বললেন, অমল স্যার, বিকাশ স্যার, আমি তো ভেবেছিলাম শান্তিনিকেতনের লাল মাটির রহস্যই বুঝি সবচেয়ে জটিল, কিন্তু এই লাভার সবুজ পাহাড়ের কুয়াশা যে ঘরের ভেতরে এত বড় লোভ আর সম্পর্কের জটিলতাটাকে আড়াল করে রেখেছে তা তো আগে বুঝিনি। ব্রিজ ভাঙাটা তো কেবল একটা দুর্ঘটনা নাও হতে পারে, আসল নাটক তো এবার শুরু হলো। পরদিন বিকেল। লাভার পাহাড়ি আকাশটা সকাল থেকেই এক অদ্ভুত স্লেট রঙের মেঘে ঢাকা ছিল। ঝড়ের পরে বাতাসটা আরও কনকনে ঠান্ডা হয়ে উঠেছে। চারপাশের ঘন কুয়াশা পাইন গাছগুলোকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে 10 হাত দূরের জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছিল না। ঘরে বসে দম বন্ধ লাগছিল বলে আমি, বিকাশ আর সুখেনবাবু একটু পায়ে হেঁটে ঘোরার জন্য হোমস্টে থেকে বাইরে রাস্তার দিকে বেরিয়েছিলাম। শহরের কোলাহলহীন এই নিস্তব্ধতা অন্য সময় হয়তো ভালো লাগতো, কিন্তু কালকে সেই পারিবারিক অশান্তির পর আমাদের তিনজনের মনেই একটা চাপা অস্বস্তি দানা বাঁধছিল। পাহাড়ি চড়াই উত্তরাই রাস্তা ধরে আমরা যখন হোমস্টের পেছনে সেই নিঝুম পাইন বনটা ধার দিয়ে যাচ্ছিলাম, তখন কেবল আমাদের জুতো নিচে শুকিয়ে থাকা পাইন পাতার মচমচে শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। কিন্তু হঠাৎই সেই নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত গোঙানির মতন শব্দ আমাদের কানে এলো। শব্দটা এতটাই ক্ষীণ যে প্রথমটায় মনে হয়েছিল কোনো পাহাড়ি পশু পাখির আওয়াজ। কিন্তু সুখেনবাবু এক ঝটকায় দাঁড়িয়ে পড়লেন। ওনার জহুরির চোখ কুয়াশার চাদর ভেদ করে সামনে একটা বড় পাইন গাছের আড়ালের দিকে নিবদ্ধ হলো। অমল স্যার, বিকাশ স্যার, ওদিকে চলুন তো, শব্দটা মানুষের। সুখেনবাবু আর এক মুহূর্ত নষ্ট না করে ঝোপঝাড় ঠেলে ভেতরের দিকে দৌড়লেন। আমরাও ওনার পেছন পেছন গেলাম। পাইন গাছের খাঁজে শুকনো পাতার ওপর কেউ একজন শুয়ে ছটফট করছে। কুয়াশার ভেতর আরও 2 পা এগোতেই আমাদের বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। পরনে সেই পরিচিত নীল রঙের চমৎকার শাল, যা এখন রক্তে পুরো ভেজে আর কালচে হয়ে রয়েছে। সুজাতা দেবী, ওনার পেটের কাছটা মারাত্মকভাবে ছুরিকা আহত করা হয়েছে। ধারালো অস্ত্রের গভীর আঘাত থেকে তখনও ফিনকি দিয়ে রক্ত ঝরছে, আর ওনার শরীরটা যন্ত্রণায় মাটির ওপর আছড়ে পিছড়ে পড়ছে। ওনার চশমাটা কিছুটা দূরে ছিটকে পড়ে আছে। সুজাতা ম্যাডাম, এ কি সর্বনাশ! বিকাশ চিৎকার করে ওনার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ওনার হাত দুটো তখনও কাঁপছে। আমি কাঁপা কাঁপা হাতে পকেট থেকে রুমাল বের করে সুজাতা দেবীর ক্ষতস্থানটা চেপে ধরার চেষ্টা করলাম, যাতে রক্তটা বন্ধ হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওনার শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছিল। সুখেনবাবু অত্যন্ত ধীর স্থিরভাবে সুজাতা দেবীর মাথাটা নিজের কোলের ওপর তুলে নিলেন। ওনার চোখে তখন কোনো ভুল প্রভাবের খামখেয়ালিপনা নেই, বরং ফুটে উঠেছে এক তীব্র গম্ভীর শিকারীর চাউনি। উনি ওনার টর্চ লাইটের আলো সুজাতা দেবীর মুখের ওপর ফেলে নিচু কিন্তু স্পষ্ট গলায় রাখলেন, সুজাতা ম্যাডাম, চোখ খুলুন। কে করলো এই কাজ, আমাদের বলুন। সুজাতা দেবী ওনার ভারী হয়ে আসা চোখের পাতা দুটো অনেক কষ্টে একটু করে মেললেন। ওনার ঠোঁট দুটো কাঁপছিল, যেন কিছু একটা বলতে চাইছেন, কিন্তু গলার ভেতর আওয়াজ যেন আর বেরোতেই চাইছে না। ওনার ডান হাতটা শূন্য একটু ওঠার চেষ্টা করে আবার মাটিতে পড়ে গেল। আমরা তিনজন ওনার মুখের খুব কাছে কান নিয়ে গেলাম। সুজাতা দেবী জীবনের শেষ শক্তিটুকু সঞ্চয় করে এক চরম রহস্যময় গলায় ফিসফিস করে বললেন, ওকে
ক্ষমা করে দিও। পরক্ষণেই ওনার শরীরটা একটা শেষ ঝাঁকুনি দিয়ে একদম স্থির হয়ে গেল। খোলা চোখ দুটো আকাশের দিকে তাকিয়ে থাকলো নিশ্চল হয়ে। লাভার সেই পাইন বনের কনকনো ঠান্ডায় সুজাতা বসু চিরতরে হারিয়ে গেলেন। বিকাশ নিজের মাথাটা চেপে ধরে ওখানেই বসে পড়ল। ওহ অমল, চোখের সামনে মেয়েটা মরে গেল, আমরা বাঁচাতে পারলাম না রে। কিন্তু ও মরার আগে কাকে ক্ষমা করার কথা বলে গেল? রঞ্জনবাবু নাকি ওই কুসুম দেবী? আমি স্তব্ধ হয়ে সুজাতা দেবীর নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। যে মানুষটা কাল দুপুরেই আমাদের হাসি মুখে মোমো আর কফি খাওয়াচ্ছিল, সে আজ একটা রক্তাক্ত লাশ। আর সব থেকে বড় কথা, ওনার শেষ বাক্যটা পুরো বিষয়টাকে একটা চরম গোলক ধাঁধায় ফেলে দিল। সাধারণত খুনের ক্ষেত্রে মানুষ মরার আগে খুনির নাম বলে যায় বা তার শাস্তির দাবি করে, কিন্তু সুজাতা দেবী কেন খুনিকে ক্ষমা করে দেওয়া আর্জি জানিয়ে গেলেন? ওনার এই তাকে সম্বোধনটা আসলে কার উদ্দেশ্যে? সুখেনবাবু আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। ওনার পাঞ্জাবির হাতায় সুজাতা দেবীর রক্তের দাগ লেগে রয়েছে। উনি নিজের পকেট থেকে সিগারেটটা বের করলেন, কিন্তু ধরালেন না। ওনার চোখ দুটো তখন সুজাতা দেবীর ক্ষতের গভীরতা আর চারপাশের জুতোর দাগগুলো খুঁটিয়ে দেখছিল। উনি নিচু স্বরে বললেন, খুব ইন্টেলিজেন্ট কেস অমল স্যার। সুজাতা ম্যাডাম মরার আগে আমাদের কোনো জট ছাড়িয়ে দিয়ে যাননি, বরং এমন একটা গিঁট দিয়ে গেলেন যা এই লাভার কুয়াশাকে আরো অন্ধকার করে দিল। আমরা এখন একটা সম্পূর্ণ যোগাযোগহীন পাহাড়ে আটকে আছি। পুলিশ আসার কোনো রাস্তা নেই, আর আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে এক হিংস্র ঘাতক। আসল খেলা তো এবার শুরু হলো স্যারেরা। এবার আমাদের খুব সাবধানে পা ফেলে চলতে হবে। লাভার সেই প্রাচীন পাইন বনটা এখন একটা মস্ত বড় সমাধিক্ষেত্র। সুজাতা দেবীর নিথর দেহটা আমরা যখন ধরাধরি করে হোমস্টে ড্রয়িং রুমে নিয়ে এলাম, তখন বাইরের কুয়াশা যেন আরো ঘন হয়ে পুরো বাড়িটাকে গিলে খেতে আসছিল। মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। মেইন রোড আর একমাত্র কানেক্টিং ব্রিজটা নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের এখানে পৌঁছানো তো দূরের কথা, খবর পাঠানোরও কোনো উপায় নেই। আমরা এখন পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেন একটা আদিম দ্বীপে বন্দী, যেখানে একজন খুনি আমাদের সাথে একই ছাদে নিচে নিঃশ্বাস ফেলছে। বিকাশ ড্রয়িং রুমে কাঠের সোফাটায় বসে কাঁপছিল। সুখেনবাবু, পুলিশ তো আসতে পারবে না, আমরা কি এই লাশের পাশে বসে 4-5 দিন হাত গুটিয়ে থাকবো? খুনি তো আমাদেরও যে কোনো মুহূর্তে। সুখেনবাবু ওনার পাঞ্জাবির হাতাটা একটু গুটিয়ে নিলেন। ওনার চোখে এখন কোনো আলসেমি বা ভুল প্রবাদের খামখেয়ালিপনা কিচ্ছু নেই। সেখানে এখন জল জল করছে এক দুর্ধর্ষ গোয়েন্দার চাউনি। উনি পকেট থেকে ওনার সেই পুরনো জং ধরা ম্যাগনিফাইং গ্লাসটা বের করে টেবিলের ওপর রাখলেন। হাত গুটিয়ে বসে থাকার পাত্র সুখেন সান্যাল নয় বিকাশ স্যার। আইন তার নিজের রাস্তায় আসবে যখন ব্রিজ ঠিক হবে, কিন্তু সত্যকে তো আর 4 দিন কুয়াশায় চাপা দিয়ে রাখা যায় না। পুলিশ নেই তো কি হয়েছে, এ মামলার তদন্ত আজ এই মুহূর্ত থেকে আমি নিজের হাতে নিলাম। অমর স্যার, বিকাশ স্যার, আপনারা তৈরি তো? আমি মাথা নাড়লাম। বুকের ভেতর একটা অদ্ভুত রোমাঞ্চ আর ভয় দলা পাকিয়ে উঠছিল। সুখেনবাবু সুজাতা দেবীর বাবা রঞ্জনবাবু আর সৎমা কুসুম বসুকে নিচে ডেকে পাঠালেন। রঞ্জনবাবু মেয়ের মৃত্যুর খবর শুনে কাঠের চেয়ারটায় পাথরের মূর্তির মতন বসে পড়েছিলেন। ওনার চশমার কাঁচটা চোখের জলে ঝাপসা। অন্যদিকে কুসুম দেবীর চোখে মুখে ভয়ের চেয়ে একটা অদ্ভুত অস্বস্তি আর চঞ্চলতা স্পষ্ট ধরা পড়ছিল। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল একটা অন্য জায়গায়। আমরা যখন ড্রয়িং রুমে সবাইকে একজোট করছি, ঠিক তখনই ওপরের তলার একদম কোণের একটা অন্ধকার ঘর থেকে ধীর পায়ে নিচে নেমে এলো একটা যুবক। পরনে উস্কো খুস্কো জ্যাকেট, চোখে ধূর্ত চাউনি আর ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি। এই হোমস্টেতে যে সুজাতা দেবীর পরিবার আর আমাদের ছাড়া আরও একজন বোর্ডার লুকিয়েছিল তা আমাদের জানাই ছিল না। আরে বসরা, এত চিল্লাচিল্লি কিসের?
সুজাতা মরে গেছে বলে কি এখন জঙ্গল মাথায় তুলবেন নাকি? হ্যাঁ, যুবকটা সোফায় এসে পা তুলে বসল। সুজাতা দেবীর বাবা রঞ্জনবাবু ওনার দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। সুখেনবাবু এক কদম এগিয়ে গিয়ে যুবকটির মুখোমুখি দাঁড়ালেন। পরিচয়টা কি পেতে পারি স্যার? এই যাকে বলে আস্তাকুরের পাতা যেমন গন্ধ ছড়ায়, আপনার উপস্থিতিটাও এই রহস্যে ঠিক তেমনটাই লাগছে। যুবকটা পকেট থেকে একটা লাইটার বের করে খেয়াল খুশি মতো জ্বালতে জ্বালতে বলল, আমি প্রীতম দাস, সুজাতার এক্স হাজবেন্ড। কেন, সুজাতা আপনাদের আমার কথা বলেনি? বিকাশ অবাক হয়ে আমার দিকে তাকালো। সুজাতা দেবীর যে একটা অতীত ছিল, আর ওনার প্রাক্তন স্বামী যে এই হোমস্টেরই কোনো একটা ঘরে চুপচাপ এসে বসে আস্তানা গেড়েছিল, সেটা সুজাতা দেবী আমাদের কেন বলেননি? সুখেনবাবু রঞ্জনবাবুর দিকে ফিরলেন। রঞ্জনবাবু ভাঙা গলায় বললেন, এই ছেলেটা একটা আস্ত পশু সুখেনবাবু। সুজাতার কলকাতার চাকরি, ওর শান্তি সব এই লোকটা শেষ করে দিয়েছে। জুয়া আর মাদকের নেশায় চুর হয়ে থাকতো। সুজাতার ওপরে অমানসিক অত্যাচার করতে বলে 2 বছর আগে ওদের ডিভোর্স হয়ে যায়। এর নামে কলকাতার একাধিক থানায় পুলিশের কেস আছে সুখেনবাবু। আরে শ্বশুর মশাই, পুরনো কাসুন্দি কেটে কি লাভ? আর ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? সুজাতা তো লাভার হোমস্টে নিয়ে বেশ ভালোই কামাচ্ছিল। আমার টাকার দরকার ছিল, তাই এখানে এসেছিলাম ওর থেকে কিছু ক্যাশ আদায় করতে। কিন্তু মেয়েটা একেবারে কিপটে। কাল রাতে ওর পায়ে ধরলাম, একটু হাত জোড়ো করলাম, তাও সালি 1 টাকা দিল না। আমি এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বললাম, কাল রাতে সুজাতা দেবী আপনাকে টাকা দিতে অস্বীকার করেছিলেন, আর আজ বিকেলে ওনাকে পাওয়া গেল পাইন বনে ছুরিকাহত অবস্থায়। প্রীতমবাবু, টাকা না পাওয়ার আগে কি আপনি ওনাকে ফোন করলেন? বিকাশ উত্তেজিত হয়ে উঠেছে। একদম তাই। কলকাতার পুলিশ কেস যার নামে আছে, তার পক্ষে টাকার জন্য একটা খুন করা কোনো বড় ব্যাপারই নয়। সুখেনবাবু, মোটিভ তো একদম পরিষ্কার। ড্রয়িং রুমের সবাই তখন প্রীতম দাসের দিকে আঙুল তুলছে। কুসুম বসু পাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এই প্রীতমটাই তো দুপুর থেকে গায়েব ছিল। ওই সুজাতাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। প্রীতম এবার একটু ঘাবড়ে গেল। লাইটারটা পকেটে পুরে বলল, এই বলে একদম সালা ফালতু কথা বলবেন না। আমি সুজাতাকে ফাঁসিয়েছিলাম ঠিকই, কিন্তু খুন করতে যাবো কোন দুঃখে? ও মরে গেলে আমি টাকাটা পাবো কার কাছ থেকে? সুখেনবাবু কিন্তু এতক্ষণ কোনো কথা বলেননি। উনি প্রীতমের জ্যাকেটের হাতা, ওনার নখ আর জুতোর তলাটা খুব সূক্ষ্মভাবে দেখছিলেন। এরপর উনি ঘরের এক কোণে হেঁটে গেলেন। তারপর আমাদের দিকে ফিরে নিচু স্বরে বললেন, অমল স্যার, বিকাশ স্যার, ওপর থেকে দেখলে প্রমাণের পাল্লা প্রীতমবাবুর দিকেই ভারী। টাকার লোভ আর এই পুরনো রাগ খুনি হওয়ার জন্য জুৎসুই মশলা। কিন্তু ওই যে কথায় বলে না, যেখানে বুনোল সেখানে শুকনো লঙ্কা তো থাকেই, কিন্তু তরকারির আসল স্বাদ লুকিয়ে থাকে নুনের জাদুতে। সুখেনবাবু, আবার সেই ভুলভাল প্রবাদ। এখানে প্রীতমের মতো একটা দাগি আসামি সামনে দাঁড়িয়ে আর আপনি নুনের স্বাদ খুঁজছেন। প্রবাদ ভুল হতে পারে বিকাশ স্যার, কিন্তু আমার লজিক ভুল না। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন। সুজাতা ম্যাডাম মরার আগে ওনার শেষ জবানবন্দিতে কি বলে গেছেন? উনি বলেছিলেন, ওকে ক্ষমা করে দিও। প্রীতম যদি ওনার উপরে এত অত্যাচার করে থাকে, আর ও যদি একটা বাজে চরিত্রের লোক হয় যার নামে পুলিশ কেস আছে, তবে মরার আগে সুজাতা দেবী নিজের খুনিকে ক্ষমা করার মতো উদারতা দেখাবেন কেন? ওনার মতো একজন আত্মসম্মানী মেয়ে প্রীতমকে কোনোদিনও ক্ষমা করতে পারতেন না। সুখেনবাবুর এই একটা কথায় ড্রয়িং রুমের ভেতরের তপ্ত পরিবেশটা এক মুহূর্তে আবার থমকে গেল। সুজাতা দেবীর সেই শেষ রহস্যময় বাক্যটা প্রীতম দাসের এই অকাট্য মোটিভের গায়ে এক বিশাল বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। সুখেনবাবু জানলার বাইরে তাকালেন, যেখানে লাভার কুয়াশা এখন আরও কালো হয়ে নামছে। উনি ফিসফিস করে বললেন, খুনটা প্রীতমবাবু রাগের মাথাতে করতেও পারে, আবার প্রীতমের এই অতীতকে ঢাল বানিয়ে আসল খুনি সুজাতা দেবীর সেই শেষ বাক্যটার আড়ালে লুকিয়েও থাকতে পারে। রঞ্জনবাবু
কুসুম দেবী নাকি প্রীতম দাস? এই খেলায় আসল শিকারিটা কে তা জানতে আমাদের এই অন্ধকারের রাতটা শেষ অবধি অপেক্ষা করতেই হবে। লাভা সেই অভিশপ্ত রাতটা যেন কিছুতেই শেষ হতে চাইছিল না। সুজাতা দেবীর নিথর দেহটা পাশের একটা বন্ধ ঘরে চাদর চাপা দিয়ে রাখা হয়েছিল। ড্রয়িং রুমে প্রীতম দাসের সেই ধূর্ত হাসি, রঞ্জন বসুর পাথরের মতো নিস্তব্ধতা আর কুসুম দেবীর চঞ্চলতা আমাদের মগজকে ক্রমশ যেন অবশ করে দিচ্ছিল। বাইরে পাইন বনের ওপর মেঘেদের ঘাপটি মেরে থাকা অন্ধকার। রাত তখন আনুমানিক 2টো। আমরা সবাই ড্রয়িং রুমে বসেছিলাম, কারণ এই বিচ্ছিন্ন হোমস্টেতে আলাদা আলাদা ঘরে গিয়ে ঘুমানোর মতন সাহস আর কারোরই ছিল না। ঠিক তখনই নিচতলা রান্নাঘরের দিক থেকে একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ আর কাঁচ ভাঙার বিকট শব্দ কানে এলো। আবার কি হলো? বিকাশ সোফা থেকে প্রায় লাফিয়ে উঠল। সুখেনবাবু আর এক মুহূর্ত নষ্ট না করে ওনার টর্চ লাইটটা জেলে দৌড়লেন রান্নাঘরের দিকে। আমি আর বিকাশ ওনার পিছু পিছু গেলাম। রঞ্জনবাবু আর কুসুম দেবীও ভয় ভয় আমাদের পেছনে এসে দাঁড়ালেন। রান্নাঘরে মেঝের ওপর টর্চের আলো পড়তেই আমরা শিউরে উঠলাম। সেখানে একজন নয়, দুজন পড়ে আছে। মেঝের ওপর স্থির হয়ে পড়ে আছে খোকন থাপা, এই হোমস্টের দীর্ঘদিনে বিশ্বস্ত চাকর আর রাঁধুনি। ওর শরীরটা ধনুকের মতন বেঁকে শক্ত হয়ে গেছে, মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে। ওর নীল হয়ে যাওয়া ঠোঁট আর চোখের বিকৃতি দেখে সুখেনবাবু গম্ভীর গলায় বললেন, খোকন থাপা নেই, মারাত্মক কোনো বিষ ওনার শরীরে কাজ করে ফেলেছে। ওর ঠিক পাশেই যন্ত্রণায় ছটফট করছিল হোমস্টের তরুণ বেয়ারা রোহন বারিক। রোহনের অবস্থাও আশঙ্কাজনক। ওর হাত পার খিঁচুনি দিচ্ছে এবং বারবার ও নিজের গলায় চেপে ধরার চেষ্টা করছে। সুখেনবাবু এক মুহূর্ত দেরি না করে চেঁচিয়ে উঠলেন, বিকাশ স্যার, রান্নাঘর থেকে লেবু আর নুন খুঁজে নিয়ে আনুন শিগগিরই। আর অমর স্যার, জল গরম করতে দিন। ওনার নির্দেশ পাওয়া মাত্র আমরা কাজে লেগে পড়লাম। সুখেনবাবু নিজের পকেট থেকে একটা শুকনো লঙ্কা বের করে রোহনের জিভের গোড়ায় ঘষে দিলেন এবং লেবু নুন মেশানো জল জোর করে ওনার গলায় ঢেলে দিতে লাগলেন। ভয়ঙ্কর যন্ত্রণার পর অবশেষে রোহনের শরীরটা একবার কেঁপে উঠল এবং ও প্রবলভাবে বমি করতে শুরু করলো। পেটের বিষাক্ত তরল বেরিয়ে যেতেই ওর শরীরে খিঁচুনি কিছুটা কমল, কিন্তু শরীর সম্পূর্ণ ছেড়ে দিয়ে ও ওখানেই অজ্ঞান হয়ে গেল। যাকে বলে জম দুয়ারে কাঁটা পড়া আর মরার আগে বীজ ছাড়া। রোহন বেঁচে গেলেও জ্ঞান ফিরতে সময় লাগবে। ওকে আপাতত ওই ড্রয়িং রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিন। রোহনকে সরিয়ে নেওয়ার পর সুখেনবাবু টর্চের আলোটা রান্নাঘরের কাঠের টেবিলটার উপর ফেললেন। ওখানেই আসল রহস্যটা লুকিয়েছিল। টেবিলের উপর রাখা আছে একটা নামি ব্র্যান্ডের বিলিতি মদের বোতল, যা প্রায় অর্ধেক খালি। আর ওটার ঠিক পাশেই রাখা রয়েছে 2টো কাঁচের গ্লাস। একটা গ্লাস তখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যার তলায় সামান্য একটু মদ লেগে রয়েছে। অন্য গ্লাসটা খোকন থাপার হাত থেকে ছিটকে নিচে পড়ে ভেঙে গেছে। সুখেনবাবু ওনার ম্যাগনিফাইং গ্লাসটা বের করে টেবিলের উপর ঝুঁকে পড়লেন। উনি বললেন, খুবই চতুর চাল অমল স্যার। এখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। তার মানে খোকন থাপা আর রোহন একা মদ খাচ্ছিলেন না। কেউ একজন ওনাদের খুব চেনা, যে ওনাদের সাথে এখানে বসে আসর জমিয়েছিল। ওনারই চোখের সামনে ওনাদের গ্লাসে বিষটা মেশানো হয়েছে। আমি টেবিলে রাখা অক্ষত গ্লাসটার দিকে তাকিয়ে বললাম, তার মানে খুনি খোকন থাপাদের সাথে বসে মদ খাওয়ার নাটক করছিল। কিন্তু এদের কেন সরাতে হলো? আচ্ছা, এরা কি সুজাতা দেবীর খুনের ব্যাপারে এমন কিছু জেনে ফেলেছিল যা ও আপনাকে বলে দিতে পারতো সুখেনবাবু? রান্নাঘরে দরজার মুখে দাঁড়িয়ে থাকা কুসুম বসু, রঞ্জন বসু আর প্রীতম দাসের দিকে সুখেনবাবু ঘুরলেন। প্রীতমের সেই ধূর্ত হাসিটা এবার উধাও। সুখেনবাবু শান্ত গলায় ডাকলেন, প্রীতমবাবু, খোকন থাপার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? নাই পাহাড়ি ঠান্ডায় ওনার সাথে বসে বোতল খালি করার অভ্যেসটা আপনার পুরনো নয় তো? প্রীতম দাস এবার রীতিমতো ঘামতে শুরু করলো। ওর আর হাত পা কাঁপতে লাগলো। কুসুম দেবী রঞ্জন বসুর হাত শক্ত করে ধরে বললেন, সুখেন বাবু, এই প্রীতমটাই সব করেছে।
সুখেনবাবু টেবিলের সেই অক্ষত গ্লাসটার দিকে ইঙ্গিত করে বললেন, খুনি খুব তাড়াহুড়ো করে নিজের গ্লাসটা টেবিলে রেখেই পালিয়ে গেছে। ও ভেবেছিল এই বিচ্ছিন্ন পাহাড়ে পুলিশ নেই, তাই প্রমাণ মোছারও কোনো দরকার নেই। কিন্তু ও ভুলে গেছে প্রমাণ কখনো বাতাসে ওড়ে না, সে মাটিতেই নিজের ছাপ রেখে যায়। সুখেনবাবু রান্নাঘরের দরজাটা টেনে দিয়ে আমাদের দিকে ফিরলেন। ওনার মুখে এখন একটা চরম সিদ্ধান্তের আভাস। উনি নিচু স্বরে বললেন, খুনি আসলে আমাদের চোখের সামনে খুব চেনা মানুষের মুখোশ পরে ঘুরছে। কালকের ভোরের আলো যখন এই লাভার পাহাড়ের কুয়াশা ভেদ করে আসবে, তখন খুনি নিজের হাতেই নিজের মুখোশটা টেনে ছিঁড়বে। চলুন, রাত আর বেশি বাকি নেই। পরদিন সকাল। লাভার পাহাড়ের সেই ভয়ঙ্কর কুয়াশা যেন ভোরের আলোর ছোঁয়ায় কিছুটা পাতলা হয়ে এসছে। প্রকৃতির ঝাপসা পর্দা সরে যেতেই দেখা গেল রাতের সেই প্রবল বৃষ্টির তোড়ে যে পাহাড় ভেঙেছিল তা মেরামতি করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর আর পিডব্লিউডি কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে ব্রিজটা চলাচলের উপযোগী করে তুলেছে। টাওয়ার আসতেই মোবাইলের নেটওয়ার্কের টুংটাং শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। দুপুরের দিকে হোমস্টেতে এসে পৌঁছলেন কালিম্পং থানার ইন্সপেক্টর সৌগত দাস এবং তার সঙ্গীরা। সুজাতা বসুর নিথর দেহ এবং খোকন থাপার লাশের সামনে দাঁড়িয়ে ইন্সপেক্টর দাসের মুখভঙ্গি হলো বিরক্তিকর। উনি একবার খোকন থাপার পাশে মদের বোতলটা দেখলেন, আরেকবার সুজাতা দেবীর আঘাতের চিহ্নগুলো। এরপর উনি একটা লম্বা শ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করলেন। দেখুন সুখেনবাবু, কেসটা জলের মতো পরিষ্কার। এসব হলো একেবারে যাকে বলে পারিবারিক কেচ্ছা। ব্রিজের জন্য বিচ্ছিন্ন এলাকায় এই প্রীতম দাস টাকা চেয়ে পায়নি, আর সেই আক্রোশেই নিজের প্রাক্তন স্ত্রীকে শেষ করে দিয়েছে। সুখেনবাবু বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরাচ্ছিলেন। সৌগত দাসের কথা শুনে উনি একবার ওনার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। ইন্সপেক্টর দাস উৎসাহের সঙ্গে বলতে লাগলেন, আর ওই চাকরটার কথা বলছেন, ওটা খুনের পর্যায়ে না ফেললেও চলে। পাহাড়ি এলাকায় অনেক সময় চোরাই মদের বোতলে মিথানল বা বিষাক্ত কিছু মিশে যায়। খোকন থাপা আর ওই রোহন লোকটা সুযোগ বুঝে বোতলটা হাত সাফাই করেছিল, আর বিষক্রিয়ায় একজন পটল তুলেছে। প্রীতমকে থানায় নিয়ে গিয়ে একটু ডান্ডা দিলেই সব কবুল করে নেবে। বিকাশ পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, সুখেনবাবু, পুলিশ তো একদম সোজা লজিক খাড়া করে দিল। প্রীতমকেই ওরা আসল ভিনেন ঠাউরেছে। আপনার কি মনে হয়? সুখেনবাবু এতক্ষণ গম্ভীরভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন। ইন্সপেক্টর দাসের কথা শুনে ওনার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। উনি সিগারেটের প্যাকেটটা পকেটে রেখে ইন্সপেক্টর দাসের সামনে এসে দাঁড়ালেন। সৌগত স্যার, আপনার লজিক খুব চমৎকার, কিন্তু ওই যে কথায় বলে না, সব চকচকে জিনিসই শোনা হয় না, আর সব সোজা রাস্তা গন্তব্যে পৌঁছায় না। সৌগত দাস ভুরু কুঁচকে বললেন, আপনি কি অন্য কিছু বলতে চাইছেন? সুখেনবাবু ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালেন। সেখানে তখন রঞ্জন বসু, কুসুম দেবী আর হাতকড়া পরা অবস্থায় প্রীতম দাস বসেছিলেন। রোহন বারিকের জ্ঞান তখনও ফেরেনি, কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এসছে। সুখেনবাবু হঠাৎ ওনার পকেট থেকে ওনার সেই পুরনো জং পড়া ম্যাগনিফাইং গ্লাসটা বের করলেন। কিন্তু এবার ওনার লক্ষ্য প্রীতম নয়, বরং কুসুম বসু। কুসুম দেবী সোফায় বসে বারবার ওনার শালের খুঁটটা আঙুলে জড়াচ্ছিলেন। সুখেনবাবু ধীর পায়ে কুসুম দেবীর দিকে এগিয়ে গেলেন। কুসুম ম্যাডাম, আপনার শালের ওপর ওই যে ছোট্ট সাদা দাগটা দেখা যাচ্ছে, ওটা কিসের? যাকে বলে সাদা কাপড়ে কালি লাগলে যেমন মোছা কঠিন, কুয়াশার রাতে বিষ নাড়লে তার গন্ধ লুকানো তেমন অসম্ভব। ইন্সপেক্টর সৌগত দাস চমকে উঠলেন। সুখেনবাবু বলতে লাগলেন, ইন্সপেক্টর স্যার, সুজাতা ম্যাডাম মরার আগে প্রীতমের নামটা বলে যাননি। উনি বলেছিলেন ওকে ক্ষমা করে দিও। প্রীতম যদি ওনার উপরে এত অত্যাচার করে থাকে, তবে ওকে ক্ষমা করার কথা উনি কেন বলতেন? সুজাতা দেবী আসলে ওনার বাবার উদ্দেশ্য করে এই কথাটা বলেছিলেন, কারণ উনি জানতেন ওনার বাবা কার হাতের পুতুল হয়ে আছেন। বিকাশ আর আমি স্তম্ভিত। সুখেনবাবু এবার কুসুম দেবীর হাতের নখের থেকে ইঙ্গিত করে বললেন, সৌগত স্যার, মদের বোতলটা বিষাক্ত ছিল না,
ওটাতে বিষ মেশানো হয়েছিল, আর সেই বিষ মেশানোর কাজে যার হাত লেগেছে তার নখের কোণে এখনও ওই লাইকোপোডিয়াম বা অন্য কোনো পাউডারের অবশেষ পাওয়া যাবে, যা বিষটাকে মদের সাথে মেশাতে সাহায্য করে। কাল রাতে খোকন আর রোহন সেই মদের বোতলটা খুঁজে পেয়েছিল, যা আসলে সুজাতা দেবীর খুনির সাক্ষী লোপাট করার জন্য সাজানো হয়েছিল। সুখেনবাবুর তীক্ষ্ণ দৃষ্টি এবার কুসুম বসুর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের ওপর নিবদ্ধ হলো। ড্রয়িং রুমের নিস্তব্ধতা এক লহমায় পাথরের মতন ভারী হয়ে উঠল। সুখেনবাবু নিচু স্বরে বললেন, আসল শিকারী কে তা জানতে হয়তো বেশি দূর যেতে হবে না সৌগত স্যার। যে প্রপার্টি আর টাকার লোভে ব্রিজ ভাঙার সুযোগে একটা আস্ত পরিবারকে শেষ করে দেওয়া যায়, সেই লোভের কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের খুব কাছেই বসে আছে। কুসুম বসু হঠাৎ চিৎকার করে উঠলেন, কিন্তু সুখেনবাবু সেই অবিচল ভঙ্গি বলে দিচ্ছিল নাটকের আসল ভিলেন এবার পর্দার সামনে আসতে বাধ্য। ড্রয়িং রুমের গুমট পরিবেশটা আরও টানটান হয়ে উঠল যখন সোফার এক কোণে শুয়ে থাকা রোহন বারিক আস্তে আস্তে চোখ মেলল। লেবু, নুন আর লঙ্কার ঝাঁঝে শরীর থেকে বিষের বেশিরভাগটা বেরিয়ে গেলেও ওর মুখ তখনও ফ্যাকাশে, চোখ দুটোয় আতঙ্কের ছাপ স্পষ্ট। ইন্সপেক্টর দাস এক কদম এগিয়ে গিয়ে ধমকের সুরে বললেন, এই ছেলে, সোজা হয়ে বসো। খোকন থাপা তো মরেই গেল, তুমি কোনো রকমে বেঁচে ফিরেছ। এবার সত্যি কথাটা বলো, কাল রাতে রান্নাঘরে ওই মদের বোতল আর বিষ কোত্থেকে এলো? রোহন কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, হুজুর হুজুর আমরা কোনো অপরাধ করিনি। কাল রাতে বড়বাবু আর কুসুম দিদিমণি ওই ওপরে চলে যাওয়ার পর খোকন আমাকে ফিস করে বললো, আজ ঝড় বৃষ্টি গেছে, শরীরটা একদম জমে আছে, চল একটু গরম হওয়া যাক। আমি বললাম মদ পাবো কোত্থেকে? তখন খোকনদা বললো ও নাকি ওই কুসুম দিদিমণির ঘরের আলমারির পেছনে একটা বিলিতি মদের বোতল লুকিয়ে রাখতে দেখেছে। আমরা দুজনে মাঝরাতে ওই চুপি চুপি কুসুম দিদিমণির ঘর থেকে ওই বোতলটা চুরি করে এনেছিলাম, কিন্তু ওটাতে যে বিষ ছিল তা আমরা জানতাম না হুজুর। রোহনের এই কথায় ডাইনিং হলে যেন বোমা ফাটল। কুসুম বসুর আগে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলেন। ওনার শালের খুঁটটা হাত থেকে ছিটকে গেল। কি এত বড় মুখ তোমার? চোর কোথাকার! আমার ঘর থেকে বোতল চুরি করেছো আর এখন আমার ঘাড়েই দোষ চাপাচ্ছ। ওই বোতল আমার নয়। কুসুম ম্যাডাম, শান্ত হন। যাকে বলে বিড়াল তপস্বী আর ঘরের চোর, দুই সমান জোর। তা বোতলটা যদি আপনার নাই হবে, তবে ওটা আপনার আলমারির পিছনে এলো কি করে? কুসুম দেবী এবার প্রীতম দাসের দিকে আঙুল তুলে চিৎকার করে উঠলেন, ওটা এই প্রীতম এনেছিল। কাল দুপুরে ও যখন সুজাতাকে না পেয়ে এদিক ওদিক ঘুরছিল, তখন ওই জোর করে বোতলটা আমার ঘরে এনে বলে, কাকিমা এটা দামি মাল, সুজাতা দেখলে কেড়ে নেবে, তোমার ঘরে লুকিয়ে রাখো। আমি ভাবিনি এই বোতলে বিষ আছে। প্রীতম দাস হাত করা পড়া অবস্থাতেই রুখে দাঁড়ালো। আরে আরে শাশুড়ি মা, নিজে পিঠ বাজাতে আমার উপর দায় চাপাচ্ছে না? আমি তো ওটা বাজার থেকে কিনে এনেছিলাম। পাহাড়ে ঠান্ডা কাটানোর জন্য একটা বোতল কেনা কি অপরাধ? আরে ওতে কি বিষ মেশালো মানে সেটা আপনার ওই আলমারির চাবি যার কাছে থাকে তাকে জিজ্ঞেস করুন না। সুখেনবাবু কুসুম আর প্রীতমের এই কাতা ছেঁড়াছুরির মাঝে হঠাৎ রোহনের দিকে ঘুরলেন। ওনার চোখে তখন একটা অন্যরকম কৌতূহল। রোহন বাবু, তুমি এই লাভার হোমস্টেতে কতদিন ধরে কাজ করছো হে? রোহন একটু থতমত খেয়ে বলল, আগে স্যার তা 2 বছর হলো এখানে আছি। তার আগে কোথায় থাকতে? তার আগে আমি দার্জিলিংয়ের একটা অনাথ আশ্রমে বড় হয়েছি স্যার। ওখানকার ফাদার জন আমাকে খুব ভালোবাসতেন। আমি যখন 18 পার করলাম, তখন ফাদারই ওই রঞ্জনবাবুর সাথে কথা বলে আমাকে এই হোমস্টে বিয়ার চাকরিটা পাইয়ে দেন। পাশে বসা রঞ্জন বসু এতক্ষণ ওনার চশমাটা খুলে মাথা নাড়লেন। ওনার গলাটা আবেগে বুঝে আসছিল। হ্যাঁ সুখেনবাবু, রোহন একেবারে খাস সোনা, খুব ভালো ছেলে। গত 2 বছরে ও কোনোদিনও একটা অন্যায় কাজও করেনি। সুজাতা ওকে নিজের ছোট ভাইয়ের মতন দেখত। ও যে চোরের মতন কুসুমের ঘর থেকে বোতলটা আনবে তা আমি ভাবতেই পারছি না। নিশ্চয়ই হয়তো ওই খোকন ওকে জোর করেছিল। ইন্সপেক্টর দাস এবার কুসুম বসুর বয়ান অনুযায়ী প্রীতম দাসের উপর চড়াও হলেন। কনস্টেবল, যাও
ওপরের ঘরে ওই প্রীতম দাসের যে ব্যাগটা আছে ওটা সার্চ করে নিয়ে এসো তো, দেখি বেটা কলকাতা থেকে আর কি কি বিষ বয়ে এনেছে। মিনিট 10-এর মধ্যেই কনস্টেবল প্রীতমের একটা পুরনো নাইলনের ট্রাভেল ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। জিপারটা খুলতেই সবার চোখ কপালে উঠল। ব্যাগের জামা কাপড়ের তলায় সুদৃশ্য প্লাস্টিকে মোড়ানো, থরে থরে সাজানো 500 টাকা নোটের তারা, প্রায় কয়েক লক্ষ টাকা। এত টাকা কোত্থেকে এলো প্রীতমবাবু? সুজাতা টাকা দেয়নি বলছিলেন, তবে এগুলো কি আকাশ থেকে পড়লো? প্রীতম মুখ কালো করে চুপ করে রইল। ঠিক তখনই রঞ্জন বসু সোফা থেকে উঠে এসে নোটের তারাগুলোর দিকে তাকালেন। ওনার চোখ দুটো হঠাৎ বিস্ফারিত হয়ে গেল। উনি কাঁপতে কাঁপতে বললেন, ইন্সপেক্টর বাবু, এই নোটের সিরিজটা একবার দেখুন। সুজাতা গত সপ্তাহে হোমস্টে ট্যাক্স আর রেনোভেশনের জন্য ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলে এনেছিল। ও কিন্তু নোটের সমস্ত সিরিয়াল নাম্বারগুলো একটা ডায়েরিতে লিখে রাখতো। আমার একদম স্পষ্ট মনে আছে এই 7CC সিরিজের নোটগুলো, এই নোটগুলো তো সুজাতার আলমারিতে থাকার কথা। এক লহমায় পুরো ড্রয়িং রুমের ছবিটা বদলে গেল। প্রীতমের ব্যাগ থেকে সুজাতা দেবীর আলমারির টাকা উদ্ধার হওয়া মানে সুজাতার খুনের সাথে প্রীতমের ডিরেক্ট লিঙ্ক প্রমাণ হওয়া। বিকাশ আমার কানে ফিসফিস করলো, অমল, দেখলি তো, প্রীতম বেটাই টাকা চুরি করার জন্য সুজাতাকে জঙ্গলে মেরেছে। আর সুজাতা মরার আগে ওকে হয়তো ভালোবেসে ক্ষমা করতে বলেছিল। আর বিষের বোতলটাও প্রীতমই এনেছিল কুসুমের ঘরে লুকোতে। আমি সুখেনবাবুর দিকে তাকালাম। ওনার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হিমশীতল হাসি। উনি নিচু স্বরে বললেন, টাকা পাওয়া গেছে স্যারেরা, নোটে নম্বরও মিলেছে, কিন্তু এই টাকার তারা আসল সত্যকে চেনানোর জন্য এক মস্ত বড় টোপ। আমার মন বলছে সত্য হয়তো এতটা সোজা নয়। পরদিন ভোরবেলা যখন লাভার পাহাড়ে সূর্যের প্রথম আলোটা কুয়াশার বুক চিরে এসে পড়ল, সুখেনবাবু কাউকে কিছু না বলে একটা গাড়িতে উঠলেন। বিকাশ আর আমি বারান্দা থেকে দেখলাম গাড়িটা ধুলো উড়িয়ে কালিম্পং বা পাহাড়ের অন্য কোনো অজানা ঠিকানার দিকে রওনা হয়ে গেল। সুজাতা দেবীর চলে যাওয়া, খোকন থাপার মৃত্যু আর রোহনের বিষের বোতল, সব মিলিয়ে পুরো হোমস্টেটা যেন একটা জীবন্ত ভুতুড়ে বাড়ি হয়ে দাঁড়িয়েছিল। প্রীতম দাস নিচে পুলিশের কড়া পাহাড়ে বন্দি, আর রঞ্জনবাবু নিজের ঘরে দরজা বন্ধ করে পড়ে আছেন। সারাটা দিন আমাদের কাটল একটা চরম উৎকণ্ঠার মধ্যে। পাহাড়ের আবহাওয়া যত শান্ত হচ্ছিল, আমাদের মনের ভেতরের ঝড় ততটাই বাড়ছিল। অবশেষে গাড়িটা যখন হোমস্টের গেটে এসে থামল, তখন ঘড়িতে রাত প্রায় 8:30। চারদিক নিঝুম, শুধু পাইন বনের পাতায় বাতাসে ফিসফিসানি। গাড়ি থেকে নামলেন সুখেনবাবু। ওনার পরনের পাঞ্জাবিটা সারাদিনের ধকলে কিছুটা কুঁচকে গেছে, কিন্তু ওনার চোখে মুখে আজ কোনো শিকারির চাউনি ছিল না। ওনার অবয়বে ফুটে উঠেছিল এক অদ্ভুত, গম্ভীর এবং কিছুটা বিষণ্ণ বিভক্তি। এমন এক মানসিক অবস্থা যা আমরা ওনার দীর্ঘদিনে পরিচিত হয়েও আগে কখনো দেখিনি। উনি ধীর পায়ে ড্রয়িং রুমে ওনার আরাম কেদারাটা এসে বসলেন। বিকাশ তড়িঘড়ি ওনার জন্য এক কাপ গরম কফি নিয়ে এলো। সুখেনবাবু কফির কাপে একটা আলতো চুমুক দিয়ে বাইরের অন্ধকার পাহাড়ের দিকে তাকালেন। ওনার ঠোঁটের কোণে একটা ছোট্ট মৃদু হাসি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, মানুষ ভালোবেসে কত বড় বড় ভুল করে ফেলে অমল স্যার। কত অবলীলায় নিজের সাজানো জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমি ওনার ঠিক সামনের চেয়ারটায় বসলাম। ওনার সেই অদ্ভুত মানসিক দশা দেখে নিজের কৌতূহল আর চেপে রাখতে পারলাম না। আচ্ছা সুখেনবাবু, আপনি সারাদিন কালিম্পং বা দার্জিলিংয়ের দিকে কোথায় গিয়েছিলেন? আর এই কথাটার মানেটাই বা কি? আপনি কি সুজাতা দেবীর খুনিকে খুঁজে পেয়েছেন? কিন্তু প্রীতমের ব্যাগে টাকা পাওয়ার পর তো আর কোনো রহস্য থাকার কথা নয়। সুখেনবাবু ওনার ম্যাগনিফাইং গ্লাসটা পকেট থেকে বের করে টেবিলের ওপর রাখলেন। ওনার চোখ এক লহমার জন্য সেই বিখ্যাত ঝিলিকটা খেলে গেল, কিন্তু ওনার গলার স্বর হয়ে গেল অত্যন্ত ভারী। উনি আমার দিকে তাকিয়ে বললেন, মানের উত্তর কাল দুপুর 1টায় পাবেন অমল স্যার। কাল ঠিক দুপুর 1টায় এই হোমস্টে ড্রয়িং রুমে লাভার এই নাটকের শেষ জবনিকা পতন হবে।
ইন্সপেক্টর সৌগত স্যার কাল ওনার পুরো টিম নিয়েই এখানে থাকবে। এখন শরীর আর মন দুই বড় ক্লান্ত, চলুন একটু ঘুমোনো যাক। বিকাশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সুখেনবাবুর মুখের সেই গম্ভীর আর অনমনীয় ভঙ্গি দেখে ও আর কথা বাড়ালো না। আমরা যখন নিজেদের ঘরে ফিরে এলাম, বাইরে তখন রাত আরও গভীর হয়েছে। জানলার বাইরে তাকিয়ে আমি ভাবছিলাম, টাকা প্রীতমের ব্যাগে, বিষ কুসুম দেবীর ঘরে, আর রোহন এসছে একটা অনাথ আশ্রম থেকে। এই তিনটে সম্পূর্ণ আলাদা সুতোকে সুখেনবাবু আজ সারাদিন চষে কোন নতুন গিটে বাঁধলেন। আর সব থেকে বড় কথা, ভালোবেসে মানুষ কি ভুল করে? এই ভুলের মাসুল কি তবে সুজাতা দেবী নিজের প্রাণ দিয়ে চুকিয়ে গেলেন? কাল দুপুর 1টা বাজলেই লাভার এই কুয়াশার শেষ পর্দাটা সরে যাবে, আর আমরা মুখোমুখি হব এক নির্মম অনাকাঙ্ক্ষিত সত্যের। দুপুর 1টা। লাভার সেই কুয়াশা ঘেরা ড্রয়িং রুমে আজ তিল ধারণের জায়গা নেই। ইন্সপেক্টর সৌগত দাস ও তার পুলিশ বাহিনী একদিকে, অন্যদিকে রঞ্জন বসু, কুসুম দেবী এবং হাতকড়া পরা অবস্থায় প্রীতম দাস। আর ঘরের মাঝখানে একটা চেয়ারে ফ্যাকাশে মুখে বসে আছে সবেমাত্র সুস্থ হয়ে ওঠা রোহন বারিক। সুখেনবাবু ড্রয়িং রুমের মাঝখানে পায়চারি করছেন। ওনার ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট, যেখান থেকে বেরোনো ধোঁয়া ঘরের গুমোট বাতাসের সাথে মিশে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। উনি একবার থামলেন, তারপর আমাদের সবার দিকে তাকিয়ে অত্যন্ত ধীর ও গম্ভীর গলায় বলা শুরু করলেন। এই কেসটা সমাধান করতে গিয়ে আমি এক জটিল ধাঁধার মুখোমুখি হয়েছি, যা আমাকে পড়তে পড়তে অবাক করেছে। সুজাতা দেবী যখন মারা গেলেন, ওনার শেষ কথা ছিল, তাকে ক্ষমা করে দিও। প্রশ্ন উঠেছে, খুনিকে ক্ষমা করার কথা কেন বললেন? এমন উদারতা কেন দেখালেন তিনি? উত্তরটা খুঁজতে গিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কার প্রতি তার এই অদম্য ভালোবাসা? তার বাবা, প্রাক্তন স্বামী, নাকি সৎমা? সুখেনবাবু, এবার ধাঁধাটা ভাঙুন। সুজাতা দেবী কাকে আগলে রাখতেন? বিকাশ বলল। সুখেনবাবু জানলার বাইরে পাইন বনের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, 19 বছর আগে সুজাতা দেবী যখন কলকাতার কলেজে পড়তেন, তখন একজনের সাথে ওনার গভীর প্রেম হয়, আর সেই সম্পর্কের জেরে উনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু তৎকালীন সামাজিক পরিস্থিতির চাপে সেই সন্তানকে নিজের কাছে রাখার কোনো উপায় ওনার কাছে ছিল না। তাই বুক ফেটে গেলেও সন্তানকে দূরে এক অনাথ আশ্রমে রেখে আসতে বাধ্য হন তিনি। রঞ্জন বসু ওনার চেয়ার থেকে প্রায় ছিটকে উঠলেন। এ কি বলছেন সুখেন বাবু? এ কি বলছেন? আমি তো এসব কিছুই জানি না। আপনি এসব জানবেন না রঞ্জন স্যার। আপনি তখন টানা 2 বছর ইউরোপে বিজনেস ট্রিপে ছিলেন। সুজাতা দেবীর মা বিষয়টি জানতেন এবং গোপন রেখেছিলেন। সুজাতা দেবী কিন্তু সেই সন্তানকে কোনোদিনও ভোলেননি। নিয়মিত টাকা পাঠাতেন অনাথ আশ্রমে। শেষে ছেলেটি বড় হলে তাকে নিজের চোখের সামনে রাখার জন্য এই হোমস্টেতে বেহারার চাকরি দিয়ে নিয়ে আসেন, কিন্তু নিজের পরিচয় গোপন রাখেন। সুখেনবাবু এবার সোজা রোহন বারিকের সামনে গিয়ে দাঁড়ালেন। রোহনের চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে। রোহন, তোমার সাথে সুজাতা দেবীর কি সম্পর্ক তা জানতে আমি কাল দার্জিলিংয়ের সেই অনাথ আশ্রমে গিয়েছিলাম। ওখানকার ফাদার জনের সাথে কথা বলে যা জানলাম তা হলো সুজাতা দেবী ছিলেন তোমার আসল মা। ফাদার আমাকে সেই নথিপত্র দেখিয়েছেন। তুমি হয়তো কোনোদিন কোনোভাবেই এই সত্যটা জেনে ফেলেছিলে, তাই না? রোহন ফুপিয়ে কেঁদে উঠল। ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে রইল। প্রীতম দাস থেকে শুরু করে কুসুম দেবী, সবার চোখে তখন বিস্ময় আর বিস্ময়। সুজাতা দেবীর সেই শেষ বাক্যটার অর্থ এবার সবার কাছে পরিষ্কার হতে শুরু করল। যাকে তিনি নিজের প্রাণের থেকে ভালোবাসতেন, সেই ছেলেই কি তবে তার ঘাতক, নাকি এই গল্পের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সুড়ঙ্গ? সুখেনবাবু রোহনের মাথায় হাত রেখে নিচু স্বরে বললেন, সবই তো হলো,
কিন্তু খুনি কি তবে সত্যি নিজের মাকে মারল, নাকি এই সম্পর্কের সুতোটা অন্য কারোর হাতে ধরা ছিল? ইন্সপেক্টর সৌগতবাবু, মৃগয়ার জাল এবার গুটিয়ে আনার সময় হয়েছে। ড্রয়িং রুমের বাতাস এক মুহূর্তে থমকে গেল। রোহনের কান্নার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। রঞ্জন বসু দু হাতে নিজের মাথাটা চেপে ধরে পাথরের মতন দাঁড়িয়ে রইলেন। ইন্সপেক্টর সৌগত দাস এবার সোজা রোহনের সামনে গিয়ে দাঁড়ালেন। ওনার মুখে একটা কুৎসিত জয়ের হাসি। তার মানে এই ছোকরাই আসল খুনি। সুজাতা যে ওর মা সেটাও জেনে ফেলেছিল। নিজের অবৈধ পরিচয় ঢাকতে নাকি টাকার লোভে ও নিজের মাকে পেছনের পাইন বনে গিয়ে খুন করলো। কনস্টেবল, হাত করা পড়াও একে। একটু দাঁড়ান সৌগত স্যার। সুখেনবাবু ওনার সিগারেটের ছাইটা অ্যাস্টেটে ছেড়ে অত্যন্ত শান্ত কিন্তু বরফের মতন ঠান্ডা গলায় বললেন, কনস্টেবল, হাত করাটা যদি পড়াতেই হয় তবে ওটা রোহনকে নয়, সোজা আপনার বড়বাবুকে পড়ান। এক লহমায় পুরো ড্রয়িং রুমের ছবিটা স্তব্ধ হয়ে গেল। কনস্টেবলরা হাত করা হাতে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল। ইন্সপেক্টর সৌগত দাসের মুখের হাসিটা এক মুহূর্তে মিলিয়ে গেল। ওনার ডান হাতটা অবলীলায় ওনার কোমরের রিভলভারের খাপের দিকে গিয়ে যাচ্ছিল। কি যাতা বকছেন সুখেনবাবু? আপনার বয়স হয়েছে বলে আমি সম্মান দিচ্ছি, তার মানে এই নয় যে আপনি পুলিশের গায়ে কাদা ছেটাবেন। বিকাশ আর আমি স্তম্ভিত হয়ে সুখেনবাবুর দিকে তাকালাম। সুখেনবাবু সৌগত দাসের বুটের দিকে তাক করলেন ওনার ম্যাগনিফাইং গ্লাসটা। কাদা আমি ছেটাচ্ছি না সৌগত স্যার, কাদা তো আপনার বুটের সোলে লেগে আছে। এই লাভার পাহাড়ে তো আপনি কাল দুপুরে এসেছেন অফিসিয়ালি, তবে আপনার বুটে পরশু রাতের কালবৈশাখী ঝড়ের পর তৈরি হওয়া সেই নরম কাদা মাটি আর ওই পাইন পাতার অবশেষ লেগে আছে কি করে? ব্রিজ তো কালকে সকালে ভেঙেছিল, তবে আপনি পরশু রাত থেকে এই হোস্টের আশেপাশে কি করছিলেন? সুখেনবাবু এবার রোহন আর প্রীতমের মাঝখানে এসে দাঁড়ালেন। ওনার চোখ দুটো তখন একটা ভয়ঙ্কর ঠান্ডা তরোয়ালের মতন ধারালো। সৌগত স্যার, 19 বছর আগে সুজাতা দেবী যখন কলকাতায় কলেজে পড়তেন তখন ওনার এই যে সহপাঠীর সাথে গভীর প্রেম হয়েছিল, যে ওনাকে ওই গর্ভবতী করে পালিয়ে গিয়েছিল, নিজের কেরিয়ারের লোভে সেই কাপুরুষ প্রেমিকটার কেউ নয়, সে হলেন আপনি স্বয়ং। দার্জিলিংয়ের অনাথ আশ্রমে পুরনো ফাইলে সুজাতা দেবীর নামের পাশে যে কুলাঙ্গার বাবার নামের জায়গাটায় এস দাস লেখা আছে, আমি কাল ফাদার জনের সাথে কথা বলে ওখানকার পুরনো রেজিস্টারে আপনার আসল সই মিলিয়ে দেখেছি। রঞ্জন বসু ওনার চেয়ার থেকে চিৎকার করে উঠলেন, সৌগত, তুমি তুমি আমার মেয়ের এই সর্বনাশ করেছিলে? সৌগতবাবু ইদানিং জানতে পেরেছিলেন যে সুজাতা দেবী ওনার ওই জারজ সন্তানকে নিয়ে নিজের হোমস্টেতে এনে রেখেছেন। ওনার ভয় ছিল সুজাতা দেবী যদি ওনার সেই অতীত ওনার পুলিশ ডিপার্টমেন্ট আর সমাজের সামনে ফাঁস করে দেন তবে তো ওনার কেরিয়ার শেষ হয়ে যাবে। তাই উনি চুপি চুপি লাভার এই হোমস্টের পিছনের পাইন বনে এসে লুকিয়েছিলেন, যাতে উনি সুজাতাকে শাসাতে পারেন। কিন্তু সুজাতা দেবী তো ওনাকে দেখেই চিনে ফেলেন এবং ওনার কোনো হুমকিতেই কান দিতে রাজি হননি। নিজের অতীতটা ঢাকতে সৌগতবাবু পকেট থেকে ধারালো ছোড়া বের করে সুজাতা দেবীকে পেছনের পাইন বনে মারাত্মকভাবে আঘাত করেন। উনি খুব চালাক, শরীর খারাপ বলে ছুটি দেন, ফোন কালিম্পংয়ে রেখে আসেন যাতে টাওয়ার লোকেশনে ওনাকে নিরাপদভাবে থাকেন উনি, কোনোভাবেই টাওয়ার লোকেশন দিয়ে ওনাকে ধরা না যায়। আমি শিউরে বলে উঠলাম, তাহলে সুজাতা দেবী মরার আগে কাকে ক্ষমা করতে বলেছিলেন? ওনার সন্তানকে অমল স্যার। সুজাতা দেবী মরার আগেও ওনার সন্তান রোহনকে উদ্দেশ্য করে বলেছিলেন, বাপের এই পাপের জন্য ওকে ক্ষমা করে দিস রোহন। সুজাতা দেবী মরার আগেও ওনার সন্তানের ভালো চেয়েছিলেন, ওনার এই নরপিশাচ প্রেমিকের শাস্তি চাননি। বিকাশ উত্তেজিত হয়ে বলল, কিন্তু সুখেনবাবু, খোকন থাপার খুন আর রোহনের বিষের বোতল? সেটাই তো ওনার সব থেকে মারাত্মক চাই ছিল বিকাশ স্যার। সুখেনবাবু সৌগত দাসের মুখোমুখি দাঁড়ালেন।
খুনটা করার সময় সৌগতবাবু খেয়াল করেননি যে আড়াল থেকে হোমস্টের রাঁধুনি খোকন থাপা সব দেখে ফেলেছে। খোকন ভয় পেয়ে গেলে পালিয়ে আসে, কিন্তু সৌগতবাবু সেটা বুঝে যান। কাল দুপুরে যখন উনি অফিসিয়ালি পুলিশ সেজে হোমস্টেতে ঢোকেন, ঠিক তার আগে ওনার আসল উদ্দেশ্য ছিল খোকন থাপাকে স্তব্ধ করা। উনি সুযোগ বুঝে প্রীতমের ঘর থেকে ওনার বাজার থেকে কেনা মদের বোতলটা হাতিয়ে নেন, যাতে প্রীতম ফেঁসে যায়। তারপর নিজের পকেটে থাকা কেমিক্যাল ল্যাবের সেই চেনা বিষটা ওটাতে মিশিয়ে কুসুম দেবীর ঘরের আলমারির পিছনে রেখে আসেন। উনি জানতেন খোকন চোর, ও বোতলটা সরাবেই। আর খোকন মরলে ওনার খুনের একমাত্র আই উইটনেস শেষ হয়ে যাবে। সুখেনবাবু এবার ওনার পকেট থেকে একটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট বের করলেন। তাতে একটা খাকি রঙের পোশাকের ছেঁড়া সুতো আর একটা মেটালের ছোট্ট ক্লিপ ছিল। সৌগত স্যার ভেবেছিলেন এই বিচ্ছিন্ন পাহাড়ে কোনো ফরেন্সিক টিম আসবেই না, তাই প্রমাণ মোছার তাগিদও ওনার ছিল না। কাজে মদের বোতলে ওনার হাতের ছাপ আর ব্যাগেতে ওনার যে হাতের ছাপ পড়েছে তা সহজেই পাওয়া যাবে। আর সব থেকে বড় প্রমাণ হলো ওই ঝোপের ধারে ওনার পায়ের ছোপ, যেটা মেলালে বোঝা যাবে উনি ওখানেই ছিলেন। আসলে উনি তো আর জানেন না সুখেন সান্যাল এখানে আছে আর এই কেসের তদন্ত করবে। উনি জানতেন খুন করবেন, পরে এসে প্রীতমকে ফাঁসাবেন, প্ল্যান ফুল প্রুফ। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ওনার কাল হলো। ইন্সপেক্টর সৌগত দাসের মুখটা এক মুহূর্তে ছাইয়ের মতন সাদা হয়ে গেল। ওনার কোমরের রিভলভারটা বের করার আগেই কনস্টেবলরা নিজেদের বড়বাবুর এই ভয়ঙ্কর রূপ দেখে ওনাকে চারদিক থেকে চেপে ধরল। ওনার হাত থেকে রিভলভারটা মাটিতে ছিটকে পড়ল। ওনার নিজের আনা হাতকড়াটাই এবার ওনার হাতের কবজিতে সশব্দে আটকে গেল। কুসুম বসু আর রঞ্জন বসু স্তব্ধ হয়ে রুদ্ধশ্বাসে এই নাটক দেখছিলেন। রোহন বারিক ওর বাবার এই পৈশাচিক রূপ দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে ওর দাদু রঞ্জন বসুর বুকে মাথা গুঁজে ডুকরে কেঁদে উঠল। রঞ্জনবাবু ওনার একমাত্র নাতিকে শক্ত করে জড়িয়ে চোখের জল মুছলেন। বিকেলের দিকে কালিম্পং থানার অন্য জিপগুলো খুনি সৌগত দাসকে হাতকড়া পরিয়ে লাভার সেই মেরামত হওয়া ব্রিজ পার করে নিয়ে চলে গেল। লাভার আকাশটা তখন একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। পাইন বনের মাথার ওপর কাঞ্চনজঙ্ঘার সোনালি চূড়াটা এক অদ্ভুত শান্তিতে চকচক করে উঠছে। আমরা তিনজন হোমস্টের গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। বিকাশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, উফ সুখেনবাবু, সর্ষের ভেতরেই যে এত বড় ভূত লুকিয়েছিল তা আপনি ছাড়া আর কেউ ধরতে পারতো না। সুখেনবাবু সিগারেটটা মুখে দিয়ে দেশলাইয়ে কাঠিটা জ্বাললেন। তোমার কুণ্ডুলিটা পাহাড়ি বাতাসে মিলিয়ে যাওয়ার আগে উনি মৃদু হেসে বললেন, ওই যাকে বলে আইনের হাত লম্বা হলেও সত্যের চোখ তার চেয়েও তীক্ষ্ণ। চলুন স্যারেরা, এই লাভার এই বিষাক্ত অধ্যায় শেষ হলো। এবার শান্তিনিকেতনের সেই চেনা তাল গাছগুলো আমাদের ডাকছে। পরদিন আমরা ফেরার জন্য রওনা দিলাম। গাড়ি চলতে শুরু করলো। পেছনের পাইনের বন আর সুজাতা দেবীর সেই শান্ত হোমস্টেটা আস্তে আস্তে কুয়াশার আড়ালে হারিয়ে গেল। আর আমাদের মনের মণিকোঠায় রয়ে গেল এক অদ্ভুত ট্র্যাজেডি আর সুখেনবাবুর অকাট্য মগজাস্ত্রের চিরস্মরণীয় স্মৃতি। শুনছিলেন সুখেনবাবু সিরিজের গল্প প্রচ্ছন্ন গুপ্তের কলমে হোমস্টে মার্ডার কেস। কেমন লাগলো আজ এই গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, অতনু, বর্ণালী, পিয়ালি, সঞ্জিত, সৌমিক, জয়, আবির ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।